গতকাল রাত্রে কিন্তু আমাদের এখানে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা যা রোদ উঠেছে বোঝাই যায় না যে রাতের বেলা বৃষ্টি হয়েছিল। আর এইদিকে সমস্ত যেগুলো এলোমেলো হয়ে রয়েছে। আজকে হচ্ছে শুক্রবার, বারটা বলতে না গেলেই ভুলে যাই। এই যেগুলো সব পড়ে গেছে এলোমেলো হাওয়াতে, এত জোর হাওয়া ছেড়েছে। ছাদে তো যাইনি, ছাদে কি উলট পালট হয়ে রয়েছে কে জানে, যেতে হবে ছাদে। লম্বা হয়ে গেছে বেশ, গাছটা লম্বা হয়ে গেছে। তবে গাছগুলো না, এই যে গাছটা কবে এর থেকে বড় হয়েছে, একটা ফুলও ফোটে না। আসলে টবে না অতটা মনে হয় জোর পায় না, ওর জন্য। এই আকন্দ ফুল গাছটাও তাই, একটা ফুলও ফোটে না। গল্প অনেক হলো, চলো এবার কাজ করি। আর প্রথমেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাঁটাটা নিতে হয় হাতে। তবে আজকে মানে প্রত্যেক দিন নেওয়া হোক আর না হোক, আজকে প্রথমেই ঝাঁটা নিতে হচ্ছে, কেননা পা দেওয়া যাচ্ছে না, ঘর একদম বালি কিচকিচ করছে। গতকাল হাওয়া ছাড়ার পর আমি কিন্তু ঝাঁট দিয়েছিলাম, তারপরে আবার যেই মানে হাওয়াটা ছেড়েছে, তারপর আবার মনে হয় এই মানে কন্ডিশন হয়েছে যে বালি চারদিকে কিচকিচ করছে। আজকে যে আমার এই পরিষ্কার করতে যে কতটা টাইম লাগবে সকালবেলায় আমি আন্দাজ করতে পারছি। একবার ভেবেছিলাম ছাদে যাব, ছাদে গিয়ে গতকাল যে এই ঝোড়ো হাওয়া ছেড়েছে, কোথা থেকে কি এসে পড়েছে, পাইপলাইনের কি অবস্থা ভেবেছি, কিন্তু আর যাওয়া হয়নি। ঘরে ঝাঁট দেওয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওপরে আর যাওয়াই হলো না। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 7:30। ওয়েদারটা বেশ ভালো, সেরকম গরম তো লাগে না, একটু হাওয়া দিচ্ছে। আর তোমাদের তো বললাম ভিডিওর শুরুতে যে গতকাল রাত্রেবেলা বেশ ঝড় বৃষ্টি একটু হয়েছিল, কিন্তু সকালবেলা আকাশ তো পরিষ্কার। নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন সাথে থাকো। এখন ঝাঁট দিয়ে গতকাল ঝড় ছাড়ার পরও মানে কমে যাওয়ার পরও আমি ঝাঁট দিয়েছিলাম, কিন্তু এখনও ঝাঁট দিচ্ছি বালি। গতকাল ছেলে এই ঘরে শুয়েছে, বৌমা তো বাপের বাড়ি গেছে, বিছানা ঝেড়ে রেখেছিলাম, জানালার পাল্লা হাওয়াতে খুলে বিছানার মধ্যে পুরো মনে হয় কি কেউ বালি ছড়িয়ে রেখেছে এরকম। এবার ও যে বিছানায় গেছে বলো, মা বিছানা ঝাড়নি? হচ্ছে হ্যাঁ। তারপর চাদরে হাত দিয়ে দেখি এত বালি। তারপর আবার সেই বিছানা তুলে ঝেড়েছি, মানে এমন পরিমাণে আচমকা ঝড়টা চলছিল না। চল কাজকর্মগুলো করে নিই, তারপরে যাবো সবাইকে ডাকবো। এখনো ওইদিকে যাইনি, তো দরজাটা খুলে নিই। ঝড় বৃষ্টিটা কেমন আছো? এই যে বিস্কুট এখনো পুরো সব জায়গায় ঝাঁট দিয়ে উঠতে পারি, বালি বালি দরজার সামনে এখনো পুরো ঝাঁট দিয়ে উঠতে পারিনি। ও বললো আগে চাটা করে দাও আমাকে, দোকানে যাবে। এইদিকে ঢুকে মামুনির ঘরের বেডরুমের জানালাটা খুলে দিলাম। আজকে তো মামুনি বাড়ি নেই, তাই খোলা গেল। ওরে বাবা, ও ঘরে থাকলে আর জানালাই খুলতে পারবো না। ওই কোথা দিয়ে আলো আসছে সেখানে চাদর দিয়ে দেবে, কাঁথা দিয়ে দেবে। আর ঘরেতে একটু আলো আসলে ভালো লাগে, তাই না? তাই এইদিকে আবার ফাঁকা ড্রামগুলো এক জায়গায় জড়ো করলাম, কেননা রান্নার জলগুলো এই ড্রামে করেই তো আনা হয় নিচ থেকে। এতক্ষণে জল চলে গেছে, আজকে আর এই বেলা জল ভরা হবে না, আর দরকারও নেই। নিচে আরও ড্রাম আছে, সেগুলো শাশুড়ি মা ভরে রেখে দেবে। কি বলো তো, অনেকগুলো ড্রাম আছে। আর এইদিকে মায়ের চাটা আমি দিয়ে এসেছি, পামটাও ছেড়ে এসেছি। আর এই যে কৌটোটার মধ্যে কিছু ভাঙা বিস্কুট, নিমকি, এইগুলো আমি রেখেছিলাম কাককে দেবো বলে ছাদে গিয়ে। সেটাও আর আমার আজকে সারাদিনে সময় হয়নি যাওয়ার। এডিট করছি তখনও মনে পড়ছে, হায় রে আমি ছাদে গেলে কাকগুলোকে খেতে দিতে পারতাম। তো ওইগুলো কৌটোই রয়েছে, কালকে যাব দেখি সকালে। আর এখন এই যে কর্তামশাই চা নিয়ে যাচ্ছি, ওকেও দেবো, আমিও খাবো। আর বলছি জানো, আমি পা দিতে পারছি না, এখনও যেন আমার বালি বালি লাগছে।
ও বললো হঠাৎ করে যে কালকে হাওয়াটা ছেড়েছে এই কারণে এই অবস্থা। আমি বললাম হ্যাঁ, যখন নাকি গুছিয়ে রাখবে দেখবে এই বৃষ্টি আসবে, ঝড় আসবে, কাঁচ জানলা সব টেনে রাখবে, তখন হয় না। আর যখন মানে আচমকা আসে না, তখন সামলানো যায় না, জানো তো, ভয় লাগে কোনটা টানবো, কোন দিকে যাব। কালকে সেরকম ঘটনা হয়েছে আমার সাথে। মানে কভারটা তোলা থাকে, একটু দরকার আছে। এই মানে ফেলে দিলে ঢাকনাটা পরে খুলতে অসুবিধা হয়ে যায়। তখন তো আমাদের ও ঘুমিয়েছিল বলে আর বেডরুমটা ঝাড় দিইনি। এখন উঠে গেছে, বেরিয়ে দোকানে চলে গেছে চা খেয়ে, তারপরে আমি বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর মুছতে যাবো, তার আগে চালটাকে ভিজিয়ে রেখে যাই। আর এই বাকিটা আছে ডাল। ডালটা কী করবো, ভেজাবো সেদ্ধ করার জন্য না, ডাল দিয়ে একটু বড়া করবো। গতকাল রাতে মানে গতকাল দুপুরে যে রান্না করেছি, ভাতগুলো সময় মতো আমি ফ্রিজে ঢুকাতে পারিনি, ব্যাস সেই ভাতগুলো আমাকে জল ঢালতে হয়েছে, সে এত ভাত। এবার একটু বড়া করলে পান্তা ভাতগুলো, আমাদের ওর পান্তা ভাত শুধু লঙ্কা দিয়ে দিলেও খেয়ে নেবে, কিন্তু আমার ইচ্ছে করে না, তাই একটুখানি ডাল ভিজিয়ে রাখছি, পরে পেস্ট করে একটু বড়া করে দেবো। চাল ডাল ভিজিয়ে এদিকে রান্নাঘরের জল ঠলগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, কেননা আমার ওইদিকে কাজ করতে গেলে অনেকটা সময় লাগবে মোছামুছি করতে গেলে। এবার কিচেনটা অগোছালো থাকলেও ভালো লাগে না, তাই এইটাকেও আবার একটু গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি। রান্নার জগ বালতি সব ভরে নিলাম, আর নিচে যখন গেছিলাম তখন ওই যে খালি ড্রামগুলো রেখে এই ভরা ড্রামটা নিয়ে এসেছি। আর এই ঝুড়িটা আমশি কেটে সেদিন রোদে দেওয়া হয়েছিল, তা ঝুড়ি আমশি তো নেই, আমি তো আচার করে রেখে দিয়েছি। ঝুড়িটা আবার নিচে গিয়ে রেখে আসবো, কেননা মায়ের লাগে, অনেক সময় শাক পাতা ধুতে গেলে লাগে। এদিকে আবার দেখো না, বোতলটা ভরতে ভরতে বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি। বাংলার নতুন বছরের শুরু, নববর্ষ আর মাত্র হাতে গোনা কটা দিন পর, কিন্তু না, মানুষের মধ্যে সেই উল্লাসটা নেই। মানুষের মধ্যে সেই উল্লাসটা থাকবে কি করে? বর্তমানে যা পরিস্থিতি, তাতে আর সেরকম উল্লাস কারোর মধ্যেই দেখা যাচ্ছে না। দেখো, সারা বছর যাই ব্যবসা বাণিজ্য হোক না কেন, আমার মা গড়িয়াহাটা বসে পুজোর সময় আর চৈত্র মাসে আশা করে যে একটু ভালো কিছু হয়, এমনকি রবিবার দিনটাও ছুটি করে না এই সময়। কিন্তু এই বছর এমনই বাজার, সেরকম বাজারটা ভালো না। কি করে থাকবে? আমাদের সমাজটা তো চেইন সিস্টেম না, একজনের সঙ্গে আরেকজন জড়িত। একজন যখন ভালো থাকবে তার পরিপ্রেক্ষিতে আরেকজনও ভালো থাকবে। এই যে বর্তমানে একদল মানুষের চাকরি হারা, তারাও তো আমাদের সমাজেরই লোক। তারা যদি ঠিক মতো চলতে না পারে, তাহলে কিভাবে আমাদের যে চেন ধারাটা চলছে সেটা আবার চলবে কি করে? এই যে নববর্ষের কেনাকাটা ধুম, অনেক পরিবারেই তো যা পরিস্থিতি হয়েছে, হয়তো ঠিকমতো মানে কি খাবে কি করবে সেই চিন্তা, কেনাকাটা তো দূরের কথা। দেখা যাক এই পরিস্থিতি কবে আবার ঠিকঠাক হয়। সংগ্রাম তো শুরু হয়েছে, এবার সেই সংগ্রামে যারা যোগ্য যারা অযোগ্য কারা গিয়ে চাকরি পায় সেটা সময়ই বলে দেবে। আমার ডেলি ব্লগ, হয়তো এই সমস্ত সংবাদ মাধ্যমে খবর পাওয়া যায়, কিন্তু দেখো আমি তো সমাজের মানুষ, যেটা প্রতিনিয়ত চারদিক থেকে শুনি সেটাই ডেলি ব্লগে তুলে ধরি। আমি নিউজ দেখি না, কেননা যেদিন থেকে আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি আমি টিভি দেখার টাইম পাই না। কিন্তু আমাদের ওর যখন নিউজ দেখে, কয়েকটা মানুষের কণ্ঠস্বর, গতকাল রাত্রেই তো একজনের কণ্ঠস্বর মানে এত কষ্ট লাগছিল, আমি বললাম রেখে দাও, ফোন নিউজ দেখো না, বা দেখলেও তুমি আওয়াজটা কমিয়ে দেখো, আমি নিতে পারছি না। সত্যি খুব খারাপ লাগে। এক একজন যেভাবে
ভেঙে পড়ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ঘরগুলোও মুছে নিলাম। আর 2-3 বার করে জল পাল্টিয়ে আমাকে ঘর মুছতে হচ্ছে। ঘর এত সুন্দর করে ঝাড় দিয়ে ছেলে উঠে ওয়াশরুমে গেছে। ছেলে গতকাল এই দিকে রুমে শুয়েছে। বিছানা তোলা তো গরমকালে কোনো ঝামেলা নেই, একটা পাতলা কাঁথা ব্যাস। তাই এই বিছানাটা গুছিয়ে আমি এই দিকের ঘরটা তো মুছে নেব। আর জানো তো এই দিকের ঘরে একটা বাক্স আছে, সেই বাক্সটার মধ্যে আরেকটা মাইক্রোওভেন রয়েছে, সেটাকে আর কোথাও সরাতে পারছি না। এই দেখো মাইক্রোওভেনটা ছেলে বিয়েতে যেটা পেয়েছে, বিয়ে না মানে রিসেপশনে, সেটা তো ওই দিকের ঘরে রেখেছি। আর এইটা আমাদের আগের মাইক্রোওভেন। তা এইটাকে যদি আমি এখন আমার কিচেনের স্ল্যাবে রাখি, কিচেনের জায়গাটা না কম হয়ে যাবে। আর এইদিকে আমার প্রয়োজন নেই, তো ওই দিকের কিচেনে যখন রয়েছে মাইক্রোওভেন আবার এইদিকে একটা রাখবো। আর জায়গা কম হলে রান্না করতে কিন্তু ভীষণ বিরক্তি লাগে। এই জন্য ওই মাইক্রোওভেনটা ও বাক্সটা ওখানেই রয়েছে। ওটাকে ভাবছি কি করব সেটাই ভাবছি। আবার ইলেকট্রনিক জিনিস ব্যবহার না করলে খারাপ হয়ে যায়। আজকে আমার যে কত টাইম লাগছে, মানে মানে গতকাল একটু ঝড়ো হাওয়ায় আমার কাজ আরও বেড়ে গেছে। এখন তো সিঁড়ি ঘরের সামনেটা সব আগে বলো না কেন, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও বেশ ভালো লাগে। এদিকে মোছা হয়ে গেছে সব মোটামুটি, বাইরেটা বাকি আছে, সিঁড়ির সামনেটা মানে আমার ঘরের দরজার সামনে। কিন্তু তার আগে ডালটা পেস্ট করে নিই, ওটা বড়া করে দিই, নাহলে ও হয়তো শুধু পান্তা ভাতে খেতে চাইবে। পেঁয়াজ খেয়ে ডালটা পেস্ট করব। 2 রোয়া রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করবো। আর ভাত দেখো, দেখেছো এখানে অনেক পান্তা ভাত আছে। এই দেখো পান্তা ভাত কত। চল ডালটা এবার পেস্ট করি। এ বাবু কি খাবি এখন? ছেলে খাবে একটু ছাতু, তাই ঠান্ডা জল বিট নুন দিয়ে ওর ছাতুটা গুলিয়ে দিলাম। এখানে এখন সামান্য অল্প কটা বড়া করবো, আর বাদ বাকিটা রেখে দেবো। ওকে বললাম না পান্তা ভাত শুধু দিলেই খেয়ে নেবে, তবুও কয়েকটা বড়া করে দিচ্ছি। ছেলে আর আমাদের ওর দুজনেরই টিফিন হয়ে গেছে। এবার এই জায়গাটা মোছা বাকি ছিল, এই জায়গাটা মুছে আবার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম, কেননা সবাই ওঠানামা করবে, জায়গাটা জল জল থাকলে আবার কাটা কাটা হয়ে যাবে। অনেকক্ষণ আগেই মোছা হয়ে যেত। মেয়েটার সঙ্গে ফোনে কথা হলো, গতকাল পড়ে গেছে না, একটু তো টেনশান হচ্ছেই বাথরুমে। তারপর সকালবেলা ফোনে কথা বললাম, বলছে কিরে জ্বর ঠর এসছে, ব্যথা ট্যাথা করছে? বলছে না, আচমকা মানে বসে পড়েছে না। তাই ওর সঙ্গে একটু গল্প করলাম, বলে মামনি কাজকর্ম তোমার হয়ে গেছে? আমি বলছি না রে, কালকে ধুলো ঢুকেছে এত বালি। এখনও স্নান করতে যেতে পারিনি, কয়েকটা কাঁচা তোমাদের বললাম না কেচেছি, আর সেগুলো গ্রিলেই মেলে দিলাম। এখন আর রোদে গেলাম না। ওইদিকে আমাদেরও টিফিন করছে, আর আমি এদিকে মানে ওর সঙ্গে গল্প করতে করতে এগুলো মেলে দিচ্ছি। কাজ করছি জানো তো, মানে আচমকা মনে হচ্ছে এই বুঝে আমাকে ডাকছে। ওই যে আমাদের মেয়েটা থাকলেই মামনি মামনি করে ডাকে, আর মনে হচ্ছে কি কানের মধ্যে ওই আওয়াজটা সোমামনি। আমি আমার হ্যাঁ বলে বেরিয়ে, আমার বলে ও তো নেই বাড়িতে,
হঠাৎ এই যে সিঁদুর পরতে ঢুকেছি, এবার মনে হচ্ছে কি ওই ঘর থেকে আমাকে ডাকছে মামুনি ঠাকুরের পুজো দিতে, কারণ যতক্ষণ ঘরে থাকে ওই মামুনি মামুনি করে একটা চিৎকার দেয়। পুজোটা দিয়ে নিই, বেলা হয়ে গেছে, কী রান্নাবান্না করবো। আজকে শাশুড়ি মা বাজারে যায়নি, নিশ্চয়ই কিছু তো নিচে রান্নাবান্না করছে, এই জন্য আমি একটু হালকাভাবে কাজ করে যাচ্ছি, যে ওখানে তো কিছু আইটেম হবেই, আর আমি ওপরে একটু করে নেবো। তার মধ্যে সকালে ডাল ভিজিয়েছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকে মানে ডাল সেদ্ধ করে যে রেখে দিই, আজকে ডাল সেদ্ধটাও নেই। এখন পুজো দিয়ে গিয়ে ডাল বসাব, সেদ্ধ করতে হবে। আর ডাল তো আমাদের মানে 30 দিনই ডাল লাগে। এটা দিয়ে নিই, আবার নিচে হচ্ছে টগর ফুলগুলো নিয়ে আসতে হবে, তুরি ডাল আনতে হবে। আজকে যা ছিল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, মনে করে আনতে হবে। চাল সেই সকালে ভিজিয়েছি না, দেখো অবস্থা, ভাতের মতো হয়ে গেছে চাল। ভাতটা বসিয়ে দেবো, ডালটা ভাতটা সেই ডাল সেদ্ধ করতে গিয়ে আর বলো না, প্রেশার কুকার থেকে জল পড়ে একাকার। হাতাটা ওইখানে ধুয়েছি না, ওই দিকে রয়েছে হাতাটা। আমি কি খেলাম জানো, মানে বাবুর মতো অভ্যাস হচ্ছে আমার। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে মা সকালে গরম ভাত করতো, তারপরে আবার সন্ধ্যাবেলা ভাত করতো। সকালে যে গরম ভাত করতো সেই ভাতটা সকালে আর দুপুরে খাওয়া হতো, আর রাত্রে আবার মা ভাত করতো সেই ভাত খাওয়া হতো। মানে জল ঢালা ভাতের কোনো ছিল না আমাদের বাড়ি। তা পান্তা ভাত আমি না, গরম ভাত যাওয়া একটু মানে গরম ভাত কি, ভাতের জল ঢালা আগে পর্যন্ত ভাতটা আমি খেতে পারি। জল ঢেলে দিলে আমার না, ওই ছেলের যে অবস্থা আমারও সেই অবস্থা, ছেলেটারও এই অভ্যাসটা নেই। আর একটু যে পান্তা ভাত খাওয়া, আর আমারও তাই। আমি ওই খুব কম, যদি ঠেকা মেয়ে মানুষ ঘরে থাকলে, ভাতটা অনেকটা ভাত থাকলে তখন খেয়ে নিই। এছাড়া আমার খাই ঠিকই, কিন্তু কোনো স্বাদ পাই না। এখন আমি কী করলাম, মুড়ি দিয়ে বড়া দিয়ে বেশ সুন্দর খেলাম। ভাত হয়ে গেছে, ঝুড়িতে ঢেলে দিয়েছে। ঝুড়িতে ঢেলে দিলে তাহলে ভাতটা বেশ থাকে। তো তেঁতুল দিয়ে ডাল করলাম, ইন্ডাকশানে ডালটা করে নিলাম, শুধু তেঁতুল দিয়ে ডাল। ছোট দুটো আলু কেটে নিলাম। গতকালে ভাগে ভাগে কত কি রয়েছে, আর দেখো আমার গাল ফোলা কেন, বাবা কি করেছে, নিচ থেকে তরমুজ কেটে দিয়ে গেল, বলে খেয়ে নাও। রান্না করতে করতে বাবা নিয়ে এসছে এলো, তাই যে এখানে আলু কেটে নিচ্ছি বাবুর জন্য করবো। আর গতকালে বাসি কিছু চিচিঙ্গা ভাজা রয়েছে, তারপরে হচ্ছে ভেন্ডি ভাজা রয়েছে, মাছ ভাজা, চিচিঙ্গা, যেগুলো গতকালে। এই যে ভেন্ডি ভাজা, আবার শাশুড়ি মা নিচে কী রান্না করছে দেবে। আমি এখানে ডালটা করলাম শুধু, আর এদিকে ছেলের জন্য ডিমটা করব। ডিম ভেজেই করব, মানে সেদ্ধ না, মামলেট করে করব, সেদ্ধ খেতে চায় না। মেয়েটা আবার ফোন করলো, সকালে ফোন করলো, একটু ভালো ছিল, এখন আবার শরীরটা খারাপ করেছে। মামলেট করে নিয়েছি, আর এটা আলু দিয়েছে কেন, শুধু ডিম মামলেট দিয়ে কীভাবে খেতে গেলে।
শাশুড়ি মা কী কী তরকারি দিয়েছে দেখো, টেবিলেই রেখেছি, আর একটু পরেই তো খেতে বসা হবে। কি রান্না করেছে, এই যে এখানে যে চিংড়ি মাছ, ডাঁটা, আর হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি, আর এই যে এটা হচ্ছে লাল শাক ভাজা, আমাদেরও পছন্দ করে না বলে লাল শাক ভাজা। এখানে আছে কলমি শাক ভাজাটাও ভালো খায়, আর এইটা মনে হয় লাউয়ের ঘন্ট। ছেলে স্নান করতে গেছে, ঢেকে রাখি, ছেলে তো এগুলো খাবে না, ওর ডিম হয়ে গেছে। ঠান্ডা পুজো দিয়ে নিলাম, যাব একটু মামুনিকে দেখতে। মেয়েটার সকালে ফোনে কথা বললাম, শরীরটা মানে একটু ভালো ছিল, তারপরে বেলাতে ফোনে কথা বললাম, গলার আওয়াজটা সেরকম ভালো না, মানে এত গ্যাসের প্রবলেম হচ্ছে মেয়েটার, কি জানি একটা দিন ভালো যায় না, মানে আজই কালই। তা যাই, ওইদিকে একটু দরকার আছে, যাব, ভাবলাম একবার ওদের বাড়ি গিয়ে ওকে একটু দেখে আসবো। তো বেরোতে গেলে এখন কি ভয় লাগে জানো তো, ওই যে গতকাল হঠাৎ করে ঝড় ছেড়েছে, এখন বেরোবো যে এই কাজগুলো টেনে দিয়ে যাবো, তা না, কি চলে আসবো তাড়াতাড়ি, আমার মাল আসার কথা দোকানে। বাবু বললো মা রেডি হও, ওর হয়ে গেছে, ওর সাথে বেরিয়ে গিয়ে আমি সাদা ওড়নাটা নেবো ভাবছিলাম, ছেলে তাড়াহুড়া করছে, এই হলুদ ওড়নাটা নিয়ে নিলাম। মামনিকে দেখতে আসলাম, সন্দেশ নিয়ে এসছি, এইটা ছাড়বো না বাবা, আমি খাবো না। বাবু খা। আমি খেয়েছি, আমি দুবেলা একটা চপের কিছু খেলাম, বিরিয়ানি বাড়ি, সিঙ্গারা গরম, তারপরে চপ, মুড়ি, চা, বিস্কুট। মামুনি খেলো না কিছু, মামুনির জন্য সন্দেশ আনা হয়েছিল, আর ছেলে চলে গেছে। আমি এখন খেয়ে দিয়ে গল্প করে তারপর বেরোবো। আসলেই শরীর খারাপ, ওকে নিয়ে খালি ডাক্তারখানায় যেতে। আজকে বৌমার সঙ্গে বিয়ানির সঙ্গে অনেকক্ষণ গল্প করে এবার বাড়ির দিকে যাচ্ছি। এই আসলাম, চেঞ্জ হয়নি, এক্ষুনি গা হাত পা ধুয়ে তারপর আমি মোবাইলটা নিয়ে বসবো, ভিডিও এডিট করব। আর দোকানের পাশ দিয়ে আসলাম, যে দোকানটা থেকে টোস্ট নিই তারা নেই, তারা কোথায় বাইরে ঠেরে হয়তো বেড়াতে গেছে। তো এই দোকান থেকে বিস্কুটটা আর এটা নিয়ে আসলাম। এই বিস্কুটটা খাই না, মামুনি ও খায়, কিন্তু ও তো নেই, ও আমাদের জন্যই নিয়ে আসলাম, আমার ভালো লাগে না এই বিস্কুটটা। বেয়ান তো একদম খাইয়ে পেট ফেট বলে, আবার বলে কি রাতের ভাত খেয়ে যাও। আমি বলছি না না, রাতের ভাত আর খেয়ে যেতে হয় না। তা হ্যাঁ, কিছু কথা মানে এই কিছুক্ষণ আগেই কমেন্টটা দেখলাম, কমেন্টটা লিখেছে, এই সেই কমেন্ট, মানে তোমার একটা ছেলের নামে চ্যানেল, তার এইটা আইডিটা, তাতে এসে কমেন্ট করেছে যে বৌমাকে শোকেসে রেখে দাও, কোনো কাজকর্ম করে না, গল্প করে, শোকেসে রেখে দাও, এই মানে বলেছে, যেটা নাকি তোমরা দেখতে পাবে না, ওটা আমার স্টুডিও থেকে দেখা যায়। তা তার উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো ডেলি ব্লগ দিই ঠিক আছে, ডেলি ব্লগে সব কিছু শেয়ার করি, এমন কিছু ঘটনা থাকে সবসময় সব কিছু সামনে তুলে ধরা যায় না, অনেক পার্সোনাল ম্যাটার থাকে। আমাদের বাড়ির বউ, আমাদেরও তো ইচ্ছে করে বউটা এসে কাজকর্ম করে, ওকে নিয়ে ওর বিয়ের পর থেকে ডাক্তারখানা আর বাড়ি এইভাবে দৌড়াদৌড়ি করছে। এবার মেয়েটার শরীরটা অসুস্থ, সেই সময় সেই অসুস্থ শরীর, যদি একটা মানুষ সুস্থ থাকে না, সে কিন্তু বসে থাকতে পারে না, কিছু না কিছু কাজ করে। ওকে তো দেখো বাড়িতে যখন থাকে না সাজগোজ, এমন তো বলতে পারবে না যে সেই যে বসে রয়েছে, পুরো কীরকমভাবে থাকে, কোথাও বেরোলে যেটুকু দরকার সেইটুকুই, তাও সবসময় বেরোয় না, একমাত্র গেলে বাপের বাড়ি আর এই ঘরে, বা আমার সঙ্গে একটু এদিক সেদিক গেলে। তার মানুষের শরীর যদি সুস্থ রাখে, সে কিন্তু দিব্যি কাজ করবে। শোকেসে বা রেখে দাও, আমার ছেলের বউ, আমারও তো ইচ্ছে করবে যে ওকে কাজ করাই, তাই না? তা দেখছি আমার ইচ্ছের থেকে যে কমেন্টটা করেছে তার যেন ইচ্ছেটা বেশি হয়ে গেল, যে কিছু কাজ করে না। আমি জানি আমার তরফ হয়ে কথাটা বলেছে যে শাশুড়ি কাজ করে, বৌমা, শরীর যখন মানুষের চলে না তখন কিন্তু সেই সেন্সটাও থাকে না যে আমার শাশুড়ি করছে না কে করছে, তখন মনে হয় শরীরটা আমার কতক্ষণে ভালো হবে। ওকে নিয়ে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারখানায় যাচ্ছি, সব আজকে বলার দরকার ছিল, কেননা এইরকম কমেন্ট দ্বিতীয় দিন করো না। মানুষের শারীরিক অসুস্থ থাকতেই পারে, আর সব অসুস্থতার কথা সব সময় ক্যামেরার সামনে বলা যায় না, বিনা কারণে কেউ হাত গুটিয়ে বসে থাকে না।
আর বিশেষ কিছু বললাম না। আর আজকে ব্লগটা বন্ধুরা শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই আমি এবার চেঞ্জ হই। এই কমেন্টে কিছুক্ষণ আগেই দেখলাম, আমিও দেখলাম, আমার মামনিকেও দেখালাম, বলছে দেখ কী লিখেছে।